Welcome to our today's online class. আমরা ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সের ক্লাস নিচ্ছিলাম। তো এইটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের একটা কোর্স, 406 নম্বর কোর্স। তো এটাতে আমরা আলোচনা করছিলাম যে কম্পিউটার বা আর্টিফিশিয়াল সিস্টেমগুলো মানুষের মতো নলেজেবল হতে পারবে কিনা। ওকে, তো নলেজকে কাজে লাগানোর যে ব্যাপারটা, সেইটা তো সিস্টেমগুলো, আর্টিফিশিয়াল সিস্টেমগুলো করছে, কিন্তু আমরা জ্ঞান অর্জন করি এবং জ্ঞানের প্রয়োগ করি। তাহলে আমাদের মতো করে তারা জ্ঞান অর্জন করতে পারবে কিনা, এটা হচ্ছে বিষয়। তো এইসব আমাদের কাজগুলো মেয়ার ফাংশনাল বিহেভিয়ারাল, যেমন আমরা যদি বলি যে একটা বড় একটা গুণ ভাগ যোগ একটা গণিত, তো সেটা আমরা করতে পারবো না। একটা ক্যালকুলেটর বা একটা মেশিন এটা খুব দ্রুত করে ফেলতে পারবে। একটা কিছু আমরা উত্তোলন করতে পারি না আমাদের ক্যাপাসিটির বাইরে, কিন্তু একটা ক্রেন বা একটা আর্টিফিশিয়াল সিস্টেম সেটা পারে। এভাবে ফাংশনাল ওয়ার্কেবিলিটির দিক থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই আমাদের চেয়েও বেশি পারে, কিন্তু আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে জ্ঞান অর্জন করি, সেটা পারবে কি। তো যেটা পারার বা করার চেষ্টা করছে সায়েন্সের লোকেরা, লেট দেম ডু ইট। কিন্তু আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আলটিমেটলি মানুষের স্ট্যান্ডার্ডে তারা পৌঁছতে পারবে কিনা। তো এই ফিলোসফি বরাবরের মতোই এসব বিষয়গুলো নিয়ে ডিল করে, যেসব বিষয়গুলো অন্য কোনো ডিসিপ্লিন ডিল করতে পারে না, কারণ ফিলোসফির এরিয়াটা অনেক বড়। তো এই ওয়াইড এরিয়া মানে একটা বিষয়, তুমি যদি একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন রেজ করো, যে কোয়েশ্চেনটা তোমার প্রেজেন্টে তোমার যে অ্যাডভান্সমেন্ট আছে সেটা দিয়ে এটাকে মিট করা সম্ভব না, তখন আমাদের অবজারভেশন যখন এক্সস্টেড হয়ে যায় এবং একই ধরনের ডাটা থেকে, একই ধরনের অবজারভেশন থেকে যখন ভিন্ন ভিন্ন ধরনের তোমার কনসেপ্ট বিল্ড করা যায় এবং সেগুলো প্রত্যেকটা কনসেপ্টে ইকুয়ালি সাপোর্ট করে, ওভাররাইডেন হয় ডাটাগুলা, তখন আমরা আর্গুমেন্টের আশ্রয় নিই। এবং আর্গুমেন্টও আলটিমেটলি আমাদেরকে কনক্লুসিভ কোনো আনসার দিতে পারে না, তবে আমরা যেই আনসার গ্রহণ করি না কেন সেটা আর্গুমেন্ট দ্বারা সাপোর্টেড হতে হয়, তাহলে সেটা জ্ঞান হয়। আর আর্গুমেন্টের সাপোর্ট যদি না হয়, তখন সেটা আমাদের জন্য ডগমেটিক বিলিফ হিসেবে হবে, নলেজ কাউন্ট হবে। তো আর্গুমেন্ট গুলো ফর এবং এগেনস্ট হয়, আর্গুমেন্ট কখনো অবজারভেশনের মধ্যে কনক্লুসিভ হয় না। অ্যাজ হিউম্যান বিং, অ্যাজ সাবজেক্ট অফ নলেজ, আলটিমেটলি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। দেন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি যে হোয়াট আর দ্য আর্গুমেন্টস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনিং কম্পিউটারের নলেজ মানুষের মতো হবে বা মানুষের চেয়ে বেশি হতে পারে, যেটাকে বলি আমরা এএসআই, আর্টিফিশিয়ালি সুপার ইন্টেলিজেন্স। এটা হবে কিনা, হতে পারবে কিনা, সেটা প্রশ্ন। যারা এটার পক্ষে বলে যুক্তি দিয়ে, তাদেরকে আমরা বলি যে দোজ হু আর ইন ফেভার অফ স্ট্রং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য স্ট্রং সেন্স। আর যারা বলে যে না, সেটা পারবে না, ফাংশনালি অনেক স্ট্রং হবে অকল্পনীয় ভাবে, কিন্তু আমরা যেভাবে জ্ঞান অর্জন করি আমাদের মতো হতে পারবে না, তারা হচ্ছে যে ইন ফেভার অফ উইক এআই, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য উইক সেন্স। এ নিয়ে আমরা বিভিন্ন থিওরি আলোচনা করছিলাম। বিশেষ করে আমরা চাইনিজ রুম আর্গুমেন্ট এবং স্যার রজার প্যানরোজ, যিনি এবছর নোবেল পুরস্কার পেয়েছেন, ওনার থিওরি আলোচনা করছিলাম। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ট্রং সেন্সের বিরোধী। সেই সব আলোচনা শেষ করে আমরা একই বিষয়ে আমরা ফার্দার কিছু আলোচনা করছি। এই আলোচনাগুলো মাধ্যমে আমরা বিষয়টা নিয়ে আরো খানিকটা ক্লিয়ার হব। তাহলে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। এই হচ্ছে যে আমার আজকের ক্লাসের ইন্ট্রো। এই পর্যায়ে যদি কারো প্রশ্ন থাকতে পারে, কোনো একজন বলতে পারো যে আমরা কি আলোচনা করছি, এই প্রেক্ষাপটটা তোমার কাছে ক্লিয়ার না। কারণ প্রেক্ষাপট ক্লিয়ার না হলে তোমার পরবর্তী আলোচনাগুলো ক্লিয়ার হবে না। যদিও এটা একেবারেই প্রাথমিক কথাবার্তা আমি যা বলেছি, তারপরেও যদি কারো কাছে এটা খানিকটা আনক্লিয়ার থাকে, ইউ ক্যান প্রোট ইট।
আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আহ, আমাদের মূল আলোচনার মধ্যে চলে যেতে পারি। তো ওয়ান সেকেন্ড আমি হতে চাচ্ছি যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। পূরবী ভট্টাচার্যকে আমি আজকে ক্লাসে দেখতে পাচ্ছি। পূরবী, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাকে আমরা অনেকদিন মিস করেছি। আহ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ পূরবী, তোমাকে আমরা শুনতেছি। শুনতে পাচ্ছি স্যার আপনাকে। ওকে, welcome you to today's class. Though we have missed you in so many classes, তোমার কথা আমি মাঝে মাঝে জিজ্ঞেস জি করেছি। স্যার, আমার একটু প্রবলেম ছিল স্যার, আমি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি নাই স্যার, অনেকদিন পর আসছে আজকে। হ্যাঁ, ইটস ওকে, সেজন্যই ইউ আর ভেরি মোস্ট ওয়েলকাম। স্যার এই জন্য আমি কানেক্ট করার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, কানেক্টেড থাকো। আচ্ছা, ওকে। তো সো জি স্যার, থ্যাংক ইউ স্যার। উইক এআই ভার্সেস স্ট্রং এআই, এই যে আমরা আলোচনাটা করছি, এটা ফিলোসফিক্যালি সো রিচ যে আমাদের স্টুডেন্টরা যারা অন্যান্য সো কল্ড ভালো সাবজেক্টে পড়া ছেলেপেলেদের কাছে যেভাবে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি ভোগে, তাদেরকে তোমরা এইসব বিষয় বলবা যে এইসব বিষয়ে তুমি কি মনে করো। তখনই দেখবে যে সে তার সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে সারেন্ডার করতে বাধ্য হবে। হ্যাঁ, সো ক্যান মেশিনস অ্যাক্ট ইন্টেলিজেন্টলি, এই কোয়েশ্চেনটার আনসার করার জন্য আমরা তিনটা আর্গুমেন্টের কথা এখানে বলা হয়েছে। The argument from disability, the mathematical objection, the argument from informality. আর ক্যান মেশিনস রিয়েলি থিঙ্ক, এখানে মাইন্ড বডি প্রবলেমের কথা কিছু আলোচনা করা হয়েছে। ডিআইবি আর্গুমেন্ট, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে করেছো, ব্রেন ইমপ্যাক্ট এক্সপেরিমেন্ট, থট এক্সপেরিমেন্ট, সেটার কথা বলা হয়েছে। আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলা আছে, আমি আগের লেকচারে খানিকটা বলেছিলাম, সেটা হচ্ছে দ্য ব্রেন প্রস্থেসিস এক্সপেরিমেন্ট। এটা হলো জন সার্লে এবং মোরাবিক নামে একজন রোবোটিক ইঞ্জিনিয়ারের মধ্যে এই বিতর্কটি হয়েছিল। গ্রাজুয়ালি আমরা যদি ব্রেন সেলগুলো রিপ্লেস করি নিউরন গুলোকে আর্টিফিশিয়াল নিউরন দিয়ে, তাহলে কি হবে। এবং তোমরা অলরেডি ভালো করে জানো যে চাইনিজ টু আর্গুমেন্ট, সেটা নিয়ে আমরা খানিকটা আরেকটু বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ডিল করি ক্যান মেশিনস অ্যাক্ট ইন্টেলিজেন্টলি, দ্য আর্গুমেন্ট ফ্রম ডিসএবিলিটি। আর্গুমেন্ট ফ্রম ডিসএবিলিটি, তোমরা খাতা কলম নিয়ে বসবা, টুকে নেবে আমার কথাগুলোকে। আমার কাছেও ডায়েরি আছে। আর্গুমেন্ট ফ্রম ডিসএবিলিটি, এটা হচ্ছে ফর উইক এআই। দ্য ম্যাথমেটিক্যাল অবজেকশন, এটাও উইক এর পক্ষে। আর্গুমেন্ট ফ্রম ইনফরমালিটি, এটাও উইক এর পক্ষে। তোমরা জানো যেটা উইক এআই এর পক্ষে সেটা স্ট্রং এআই এর বিপক্ষে, আর যেটা স্ট্রং এআই এর পক্ষে সেটা অবভিয়াসলি উইক এআই এর বিপক্ষে হবে। তো আর্গুমেন্ট ফ্রম ডিসএবিলিটি, ওকে। তাহলে একটা মেশিন কি কখনো কাইন্ড হতে পারবে, বিউটিফুল হতে পারবে, ফ্রেন্ডলি হতে পারবে? তার কি সেন্স অফ হিউমার থাকবে? সে কি রাইট রং বলতে পারবে? হ্যাঁ, সে একটা অ্যালগোরিদম দিয়ে বলতে পারে। তুমি একটা সেট করে দিলা, সে অনুসারে সে একটা আনসার করলো। কিন্তু আমরা এপিস্টেমোলজির ক্লাসে আলোচনা করেছি, তুমি যখন কোন একটা নলেজ ক্লেম করবা, আহ, সেটা যদি তোমার ভিতর থেকে না আসে, তোমার সাবজেক্টিভিটি থেকে না আসে, তুমি যদি সেটাকে যদি রিয়েলাইজ বা আন্ডারস্ট্যান্ড করে না বলো, আন্দাজে বলো, ইভেন দো এটা যদি সঠিকও হয়ে থাকে, তারপরেও সেটা নলেজ কাউন্ট হবে না, সেটা লাকি গেস হবে। ইউ নো ইট, এটা। তাহলে এভাবে এভাবে এটা আমরা যে রাইট রং বলি, আর যখন আমি কোনো কিছু রাইট বলি, মেবি দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট রাইট বাট রং। কিন্তু কোন সঠিক কি কেন আমরা ভুল বলি, কারণ আমরা মিস্টেক করি। এই যে এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, মিস্টেক করে আমরা ভুল করি। হ্যাঁ, এখন কম্পিউটার কি ভুল করতে পারে কিনা? কম্পিউটার যদি ভুল করতে না পারে, তাহলে তো সেটা কিভাবে ইন্টেলিজেন্ট হবে ইন দ্য স্ট্রং সেন্স? আর তোমরা এটা জানো যে ইচ্ছে করে তো ভুল করা যায় না। হ্যাঁ, ভুলটা হয়ে যায় ভুলক্রমে। হ্যাঁ,
তো যার সাবজেক্টিভিটি নাই, যার কোয়ালিয়া নাই, সে তো মিস্টেক করতে পারে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড মেশিন। তাহলে কম্পিউটার কি ভালো প্রেমে পড়তে পারে? এরকম সেক্সুয়ালি পারভার্টেড একটা সিনেমার কথা আমাদের স্টুডেন্টরা বললো, তারপরে আমি সিনেমাটা দেখলাম। কিন্তু আমার কালচারাল এনভায়রনমেন্ট কনস্ট্রাক্টে এবং আমার ভ্যালু সিস্টেমে এটা আমার কাছে টোটালি পারভার্টেড বলে মনে হয়েছে আর কি। সেটা এসব সেক্সুয়ালিটি নিয়ে আলোচনাগুলো আমাদের এখানে প্রসঙ্গ নয়, সেই জন্য আমি সিনেমাটার নামও বলছি না। যাই হোক, সেখানে দেখা যাচ্ছে যে কম্পিউটার সাথে মানুষের ভালোবাসার সম্পর্ক, আসলে এগুলো কতগুলো বিকৃতি ছাড়া কোনো কিছুই নয়। হ্যাঁ, আমরা যেভাবে মানুষেরা পরস্পরকে ভালোবাসে, সেটা আহ, আহ, যৌনতা ভিত্তিক ভালোবাসা হতে পারে, এটা দেশপ্রেম ভিত্তিক ভালোবাসা হতে পারে, এটা আত্মীয়তা ভিত্তিক ভালোবাসা হতে পারে, এটা ন্যায় এবং সত্যের প্রতি ভালোবাসা হতে পারে। এই যে আমাদের ফিলসফি, লাভ অফ উইজডম, অনেক ধরনের লাভ হতে পারে, কিন্তু লাভ কামস ফ্রম উইদিন। ওই যে আমার একটা কথা, লাভ গ্রোস, ইট ক্যানট বি মেড। হ্যাঁ, সো ইট কামস ফ্রম উইদিন। কিসের উইদিন? আমার পেটের ভিতর থেকে নাকি আমার মাথার ভিতর থেকে? পপুলারলি বলে আমাদের বুকের ভিতর, হার্টের ভিতর থেকে, এবং হার্টের একটা চিহ্ন আঁকা হয়। এটা আসলে ভুল, কারণ আমাদের হার্টকে যখন রিপ্লেস করা হয়, যাদের হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে বা হার্ট অপারেশনের সময় যখন হার্টটাকে ডিসফাংশনাল করা হয়, তখন কিন্তু আমাদের ভালোবাসার অনুভূতিগুলো চলে যায় না। হ্যাঁ, যাই হোক, আমাদের আইডেন্টিটি আসলে আমাদের ব্রেনের মধ্যে। এই জন্য ইন এসেন্স মেটেরিয়ালিস্টরা ঠিকই বলেছে যে ইউর বিহেভিয়ার ইজ ইউর ব্রেন। সেটা আমরা ফিলোসফি অফ মাইন্ড এ কোর্সে আলোচনা করেছি। এখন যখন আমরা কোনো ফল ফ্রুট খাই, সেটাকে আমরা এনজয় করি। কম্পিউটার কি বা কোনো আর্টিফিশিয়াল সিস্টেম কি সেরকম ফল ফ্রুট খেয়ে খেতে পারবে? হ্যাঁ, খেতে পারবে, মুখের মধ্যে ঢুকাইয়া কোনো এক জায়গাতে বের করতে পারবে, রাখতে পারবে, কিন্তু আমরা যে মজাটা পাই সেটা পাবে কিনা? হ্যাঁ, তো এই ধরনের যে বিষয়গুলো, এটা আর কি। যেমন আমরা এখানে বলছি যে সাবজেক্ট অফ ইটস ওন থট, আমরা কিন্তু নিজেদের সম্বন্ধে নিজেরা চিন্তা করি। একটা কম্পিউটার কি নিজের সম্বন্ধে নিজে চিন্তা করে? ভবিষ্যতে কি পারবে? তো মানুষের আচরণের যে ডাইভার্সিটি আছে, কিছু কিছু বিষয়ে তারা মানুষের মতো পারে, কিন্তু মানুষের আচরণের যে ডাইভার্সিটি আছে, সেগুলো কি তারা রিয়েলি পারবে? ইফ দ্য অ্যান্সার ইজ নো, দেন ইটস অবভিয়াস দ্যাট দে আর নট ইন্টেলিজেন্ট ইন দ্য স্ট্রং সেন্স। হ্যাঁ, এরপরে তো বলা হয়েছে যে তারা অনেক কিছুই করতে পারে, যেটা আমরা পারি না। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তারা যেগুলো পারে সেগুলো হচ্ছে স্কিল বা কি বলা যায় যে মানে আহ, আমরা যেগুলো ফাংশনাল ক্যাপাসিটি বলি, সেরকম ব্যাপার। হ্যাঁ, কিন্তু স্কিল বা ফাংশনাল ক্যাপাসিটি দিয়ে চিন্তা করলে তাহলে তো মানে এনমাস, মানে আহ, যারা শ্রমিক তারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী হওয়ার কথা, আমাদের চেয়ে সুপিরিয়র হওয়ার কথা, কারণ তারা শ্রম দিতে পারে। আমরা যারা শ্রমজীবী নই, আমরা তো কায়িক শারীরিক পরিশ্রম করতে পারি না। সো কোনো কিছু পারা, ইভেন আমরা জানি, তোমরা জানো কিনা, যে যারা প্রতিবন্ধী, তাদের কিন্তু বিশেষ কিছু ক্যাপাসিটি বিল্ড আপ হয়, কিন্তু সেই কারণে কিন্তু তার যে ডিসেবলনেস সেটা কিন্তু মানে নাই হয়ে যায় না, বরং সেটা অনেক বেশি ম্যাটার করে। সো কম্পিউটার গুলোকে আমরা ব্যবহার করি আমাদের অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, মিনারোলজি, বায়োলজি, নানা কম্পিউটার সায়েন্স, এগুলোর ডেভেলপমেন্ট আমরা ব্যবহার করি। তাহলে মানুষের যে মানে এক্সপার্টাইজ আছে, ফাংশনাল ক্যাপাসিটি আছে, এগুলো আমরা কম্পিউটার দিয়ে বর্তমান করছি, এবং ভবিষ্যতের কম্পিউটার গুলো আরো সেই কাজগুলো করবে। হ্যাঁ, এক সময়ে যখন ঘোড়ার গাড়ি ছিল, তখন শহরগুলোতে ঘোড়ার মল পরিষ্কার করার ব্যবস্থা থাকতো। হ্যাঁ, ঘোড়ার গাড়ি, ঘোড়ার ঘাস সরবরাহের ব্যবস্থা থাকতো, ঘোড়াগুলাকে লালন পালন করার ব্যবস্থা থাকতো। ঘোড়া সংক্রান্ত অনেক ধরনের মেকানিজম ছিল। যখন বর্তমানের যে এখন যে ইঞ্জিন ভিত্তিক যে গাড়ি, সেই গাড়ি আসার পর, যে অটোমোবাইল আসার পরে দিয়া এই টোটাল ঘোড়ার সাথে রিলেটেড ইকোনমি এবং সিস্টেম গুলো সব কলাপস করেছে। কিন্তু তাতে করে তো মানুষের অসুবিধা হয়নি, মানুষের একটা ডেভেলপমেন্ট হয়েছে। এখন মানুষ যে কাজগুলো ফাংশনালি হিউম্যান বিইংরা করে, এক সময় দেখা যাবে যে মানুষ আর সেই কাজগুলো করছে না। তখন মিশিও কাকু যেটা বলেছেন, যে তখন মানুষ আসলে ঠিক মানুষের যে অরিজিনাল কাজ, সেটাতে তারা ফিরে যাবে। তাহলে এই আলোচনা থেকে আমাদের কাছে ক্লিয়ার হলো
যে কিছু কিছু বিষয়ে কম্পিউটার মানুষের চেয়ে বেশি কিছু করতে পারে, কিন্তু এই যে এখানে আছে যে হিউম্যান ইনসাইট এবং আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা, এইগুলো যেসব বিষয়গুলোকে রিকোয়ার করে, এগুলাকে কিন্তু কম্পিউটার করতে পারবে না। কারণ তার সেই ইনসাইট এবং আন্ডারস্ট্যান্ডিংটা নাই। কেন নাই সেটা ওই সার্লের আলোচনাতে আমরা দেখেছি যে সার্লে যেটা বলেছেন যে আমাদের বায়োলজিক্যাল যে ব্রেইন, এইটা যে কজাল প্রসেসে কাজ করে, এইটা ইউনিক, যার কারণে অন্যদের পক্ষে সেটা মিমিক করা সম্ভব হয়ে উঠবে না। আর সেটাকে মিমিক করা সম্ভব হবে, কিন্তু সেটার মতো আইডেন্টিক্যাল হবে না। ওকে, সেটা তারা ইন্টেলিজেন্ট এজেন্ট হিসেবে কাজ করবে, এর বেশি কিছু না। আম, তো এই হচ্ছে এটার মূল কথা। মানে এখানে টিউরিং টেস্টের কথা আসছে। ইট ইজ অলসো ট্রু অফ কোর্স দ্যাট there are many tasks at which computers do not yet excel, including Turing's task of carrying an open-ended conversation. ওকে, এই টিউরিং টেস্ট বা এই ধরনের বিষয়গুলো অনেক কিছু তারা পারছে না, ভবিষ্যতে পারবে। কিন্তু আমরা একটা অন্টোলজিক্যাল, আমাদের যে আমি যেটা বারবার করে বলি, সবসময় ইউজ করি, আমার খুব ফেভারিট, আমার কথার মধ্যে লেখার মধ্যে অন্টোলজি শব্দটা খুব বেশি আসে তত্ত্বগত ভাবে। যে আমাদের নাইনকে আমি বলেছিলাম যে মানে আমের আটির মধ্যে খেজুরের বিচি পাওয়া যাবে না, এটা আমরা অন্টোলজিক্যালি 1 সেকেন্ডে বলে দিতে পারি। কারণ আমের আটি কথাটা খেজুরের আটিকে এক্সক্লুড করে থিওরিটিক্যালি। তাহলে থিওরিটিক্যালি যেটা এক্সক্লুড করে, আহ, সেইটা আমার যাচাই করার দরকার পড়বে না। আমার যাচাই করার দরকার পড়বে যেটা থিওরিটিক্যালি ইনক্লুডেড আছে, প্র্যাকটিক্যালি পারবে কিনা। কেউ 1 ঘন্টায় কতটুকু হাঁটতে পারে, কথায় কথা সে 5 মাইল হাঁটতে পারে। এখন বডি এনহ্যান্সমেন্ট এবং এগুলার মেকানিজম বিল্ড আপের মাধ্যমে কেউ 1 ঘন্টায় 50 মাইলও হাঁটতে পারে, এটা থিওরিটিক্যালি ইম্পসিবল না। হ্যাঁ, কিন্তু কেউ একই সাথে সামনে এবং পিছনে হাঁটতেছে, এটা যদি কেউ বলে এটা থিওরিটিক্যালি ইম্পসিবল, এবং আমরা বলবো যে ভবিষ্যতে কখনো এটা সম্ভব হবে না। সো এইটুকু আলোচনার মধ্যে আমি সংক্ষেপে দ্য আর্গুমেন্ট ফ্রম ডিসেবিলিটি নিয়ে কথা বললাম। এরপরে আমি পরবর্তী আর্গুমেন্ট শুরু করার আগে I'd rather have some talks and with you, and I will accept some questions. যাদের প্রশ্ন আছে তারা মাইক্রোফোন অন করে কথা বলতে পারো। ইটস বেটার যে তোমরা বলবে, আদারওয়াইজ আমি এখানে পার্টিসিপেন্ট লিস্ট থেকে তোমাদের নাম ধরে জিজ্ঞেস করবো। স্যার, আমি শোনা যাচ্ছে? জি সজীব, বলো। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে একটা কম্পিউটার কি মানুষের মতো হতে হবে কেন? কেন আমরা মানুষের সাথে কম্পিউটারকে আইডেন্টিক্যাল করছি? কম্পিউটার তো মানুষ থেকে আলাদা, এটা অন্টোলজিক্যালি আমরা বুঝতে পারি মানুষ এবং কম্পিউটার ডিফারেন্ট। তাহলে কেন মানুষের সাথে তুলনা করছি? আচ্ছা যে একটু আগে যেটা বলছিলেন যে বিহেভিয়ার অ্যাজ হিউম্যান, ডাইভার্সিটি অফ বিহেভিয়ার অফ হিউম্যান, মানুষের মতো করতে পারবে কিনা আচরণ, বা মানুষের মতো চিন্তা করতে পারবে কিনা। কম্পিউটার কম্পিউটার মতো করবে, মানুষ মানুষের মতো করবে। সমস্যাটা কোথায়? আচ্ছা আচ্ছা, ওকে। সো প্রশ্নটা খুবই ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন, যে আদৌ আমরা আলোচনাটা কেন করছি। হ্যাঁ, এই আলোচনাটা আমরা করছি এটার কতগুলো এটার আন্ডারলাইন কতগুলো অ্যাসাম্পশন কাজ করে। যে আমরা মানুষ হচ্ছে সেরা, মানে ধর্মীয় সেন্সে বলো আর নাস্তিকতার সেন্সে বলো, এনমাস মানুষেরা মনে করে যে হিউম্যান বিংস আর সুপেরিয়র। ধর্মীয় সেন্সে বিয়ন্ড দা ওয়ার্ল্ড একটা গডের কথা নিয়ে আসা হয়, আর সেকুলার সেন্সে গডের কথা বাদ দিয়ে সমস্ত আমাদের বিশ্বজগতের মধ্যে এটা আমরা সেরা। তাহলে আমাদের মতো অন্য কোনো এন্টিটি হতে পারবে কিনা, এটা আমাদের জানার ইচ্ছা আমাদের দিক থেকে। আরেকটা কথা হলো, এটা হলো মূল বিষয়টা। আরেকটা প্রাসঙ্গিক বা ছোট বিষয় হলো, কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করে কাজ করে, কম্পিউটার সায়েন্টিস্ট যারা, আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি যে তারা এক ধরনের মানে ভুল করে।
কম্পিউটার কে দিয়ে মানুষের মতো কিছু কাজকর্ম করাইয়া, মিমিক করাইয়া, কিছু রিপ্রেজেন্টেশন করাইয়া তারা মনে করে এই তো হয়ে গেছে আমাদের মতো, এবং এক সময় আমাদেরকে ছাড়িয়ে যাবে। এবং ছাড়িয়ে গেলে কি হবে, আমরা কি থাকবো কি না, কি অবস্থা হবে। আমরা এই যে কিছুদিন আগে একটা সেমিনার করেছিলাম ইউভাল নোয়া হারারির উপরে। নোয়া হারারি বলছে যে মানুষ মানে হোমো সেপিয়েন্স থেকে হোমো ডিউস হয়ে উঠবে। হ্যাঁ, এবং কম্পিউটার ডেভেলপমেন্টের মাধ্যমে মানুষ প্রজাতি আর থাকবে না। হুম। এবং স্টিফেন হকিং বলেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য লাস্ট ডিসকভারি। কারণ এরপরে মানুষ আর মানুষই থাকবে না, ডিসকভারি করবে কোত্থেকে। হ্যাঁ, তখন এই ধরনের জটিল বিষয়গুলোকে কেউ যারা ডিল করতে পারে না, ফিলোসফি হ্যাজ সামথিং ডেফিনিট রোল টু প্লে। ফিলোসফি কামস উইথ হিজ পাওয়ার অফ আর্গুমেন্ট, যে আসো এবার আমি তোমাকে একটা সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। এই এই জন্যই আলোচনা। স্যার দ্য জি আর্গুমেন্ট স্যার। ফ্রম ডিসেবিলিটি স্যার টোটালি স্যার বিহেভিয়ারাল যে অ্যাপ্রোচটা সেটাকে ফোকাস করে। হ্যাঁ, সেটাকে ফোকাস করে, এবং বলতেছে যে আসলে বিহেভিয়ার এবং থট আইডেন্টিক্যাল না। যে আমরা ওই অফলাইনের ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছিলাম, যে থট আমাদের জাজমেন্ট হিসেবে কাজ করে, আর আমাদের এক্সপ্রেশন যখন আসে তখন আমরা একটা সেন্টেন্স, প্রপোজিশন বা বিহেভিয়ার হিসেবে বলি। হ্যাঁ, ওকে স্যার। তো সো বিহেভিয়ার এবং থটের মধ্যে রিলেশনটা কি নেসেসারি নাকি আইডেন্টিক্যাল, সেটা নিয়ে আমরা আলোচনা করে দেখিয়েছিলাম যে থট এবং বিহেভিয়ারের মধ্যে সম্পর্কটা হচ্ছে নেসেসারি বাট নট আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল। বাট ফ্রম কিন্তু ফিলোসফিতে কোনো কনক্লুসিভ কথা নাই। মোজাম্মেল স্যারের কথাগুলো ফিলোসফিক্যালি কনক্লুসিভ না। ওকে, মোজাম্মেল স্যারের কথাগুলো মোজাম্মেল স্যারের দিক থেকে কনক্লুসিভ। ফিলোসফিক্যালি কিন্তু কারো কথাই ফিলোসফিক্যালি কনক্লুসিভ না। ফিলোসফি সবার কথাই বলে। হ্যাঁ, ফিলোসফি একটা মানে ভাড়া করা উকিলের মতো। আরো খারাপ উদাহরণ তুমি বলতে পারো, অথবা কাস্টমাইজেবল একটা সফটওয়্যারের মতো। সো মেটেরিয়ালিস্টরা বলবে যে থট এবং বিহেভিয়ার এই দুটো হচ্ছে আইডেন্টিক্যাল। ওই যে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম বি বি তিনটা দাগ, আইডেন্টিক্যাল উইথ বি, ওয়ান বি ফর বিহেভিয়ার, অ্যানাদার বি ফর ব্রেন, ব্রেন। ব্রেন এন্ড বিহেভিয়ার। তোমরা কথাবার্তা বেশি বলো না, প্রত্যেক ক্লাসে তোমরা কথা বলো। আমি যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে ইয়ে করতে চাই। কেউ কি নিজেকে দুর্বল হিসেবে স্বীকার করতে রাজি আছো? আমার কাছে দুর্বলতা স্বীকার করতে কোনো ডিসঅনার নাই। আই এম লাইক এ ফাদার টু ইউ, নট অনলি এ টিচার। তাহলে তো আমাকে এখন স্যার আমাদের মধ্যে স্যার অনেকেই আছে স্যার বিষয়টা অনেক ভালো বুঝে এবং অনেক ভালো কোয়েশ্চেন করে, কিন্তু স্যার বলতে চায় না। আচ্ছা, যাই হোক, আমি এখন তাহলে নাম, তোমরা থামো, আমি নাম ধরছি। আমার মেয়েটা জিসপা শান্তনা কামাল, আর ইউ লিসেনিং টু আস? আই এম মিসিং হার। আচ্ছা, সুমাইয়া বিনতে আকবর, আর ইউ লিসেনিং টু আস? তো ক্লাসের নাম ডাকার মতো হয়ে গেল। সুমাইয়া জাহান, তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছ? দেন দ্য ফিলসফার তাবাসসুম। স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাইলে আমাদেরকে কিছু শোনাও, একটা কিছু বলো। হ্যাঁ, আহ, স্যার আমি ক্লাসে লেটে ঢুকছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটা ফলো করো, ওকে স্যার। আমরা প্রসিড করি। তামরিন, কই আমার মেয়েটা কই? তুমি কি শুনতে পাচ্ছ? তৃষা হক, হক কিনা আমি জানি না। তৃষা, তৃষা কি আমাকে শুনতে পাচ্ছ? আহাদ মিউট করো একটু, আহাদ। আহাদ টিপস। আচ্ছা, তোমরা তো আমি বুঝতেছি না, কেউ রেসপন্স করছে না, এটা কি কারণ হতে পারে। তাহলে আমরা পরবর্তী আলোচনাতে চলে যাই, আমাদের সময় নষ্ট হচ্ছে। জি স্যার। আর আমার মনে হয়
কি বলা জানে, যাদেরকে আমি কোনো কারণে জিজ্ঞেস করার পরে যারা রেসপন্স করতে পারবে না তারা গরহাজির হিসেবে আমি ধরে নেব, এবং গরহাজির হিসেবে তো ধরবই, এটাকে একটা ইনডিসিপ্লিনারি কাজ হিসেবে ধরবো। আমি ক্লাসের হাজিরার মধ্যে টুকু নিব যে অমুককে আমি ডাকছি কিন্তু সে আমাকে রেসপন্স করেনি, বিকজ ইট ইজ ইনডিসিপ্লিন। দিস ইজ এ ক্লাস, নট আ ফান, আই থিঙ্ক। তো এটা আমি তোমাদের বললাম, বাকিদেরকে তোমরা তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দিও। আমরা আমাদের আলোচনাতে ব্যাক করি। কারো যদি বিশেষ কোনো সমস্যা থাকে তোমরা সেটা মেসেজ করে জানাতে পারো, কিন্তু তুমি রেসপন্স করবে না এটা হতে পারে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ডিসএবিলিটি। ওকে, তাহলে আর্গুমেন্ট ফ্রম ডিসএবিলিটি আমরা আলোচনা করলাম এইমাত্র। হ্যাঁ, রাইট। জি স্যার। জি স্যার, আমরা আলোচনা করব দ্য ম্যাথমেটিক্যাল অবজেকশন। ম্যাথমেটিক্যাল অবজেকশন গডেলস ইনকমপ্লিটনেস থিওরেম নিয়ে মূলত আলোচনাটা, সেটা তোমরা অলরেডি অনেক কিছু জানো। আমরা যদি একটা সেন্টেন্স ফ্রেম করি এভাবে যে GF is a sentence of F but cannot be proved within F. ওকে, আমরা যদি বলি যে একটা উদাহরণ হিসেবে যে একটা বর্গক্ষেত্র 4 বাহু সমান আর 4টা কোণ সমান। একটা বর্গক্ষেত্রের 4টা কোণ সমান, এটা কোণগুলো পরস্পর আমরা মেপে ঠিক করতে পারি, কিন্তু একটা বর্গক্ষেত্রের 4টা কোণ কেন সমান হয় এই প্রশ্ন যদি করা হয় তাহলে তুমি সায়েন্স থেকে, ম্যাথমেটিক্স থেকে ছিটকে ফিলোসফিতে চলে আসবে। এবং ফিলোসফি তোমাকে কোনো আনসার দিবে না, বরাবরের মতোই ফিলোসফি কোনো বেশি আনসার দেয় না, কিন্তু ফিলোসফি তোমাকে কতগুলো অল্টারনেটিভ আনসার দিতে পারবে। তখন তুমি ফিলোসফি অফ ম্যাথমেটিক্স বা মেটাফিজিক্সের মধ্যে ইনভলভ হয়ে পড়বে। সেটা আমরা এখানে আলোচনা করব না, কিন্তু আমরা এটা দেখাবো যে একটা সিস্টেম ইটসেলফ নিজেকে নিজে প্রমাণ করতে পারে না, যেভাবে ওই সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা অন্য কিছুকে প্রমাণ করি। এই কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ বলি যে মাপকাঠির মাপ কি। কথাটা সহজ, আমরা স্কেল দিয়ে সবকিছু মাপি, স্কেলটা যে স্কেল সেটা আমরা তো অন্য কিছু দিয়ে মাপতে পারি না। যদি পারি তাহলে সেটা স্কেল হবে না, তখন ওই যেটা দিয়ে পাচ্ছি সেটা কেন সেরকম, সেই প্রশ্নটা সেখানে শিফটেড হয়ে যাবে। আর যদি না পারি তাহলে আমাদের ধরে নিতে হবে যে কিছু কিছু জিনিসকে আমরা এমনিতেই ধরে নিই। আমরা ফাউন্ডেশনের যে আলোচনা করতে গিয়ে যেগুলোকে আমরা বেসিক বিলিং হিসেবে মনে করেছি। স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ স্যার স্কেলের ব্যাপারটা যদি আবার একটু রিপিট করতেন স্যার, ব্যাপারটা না ক্লিয়ার হয় নাই। আমাদের আমরা যখন যাচাই করি তখন আমরা দুইটা পক্ষ ধরে নিই, একটা হচ্ছে যাচাইকারী, একটা হলো যাচাইকৃত। একটা হলো জাস্টিফায়ার যেটা দিয়ে আমরা যাচাইটা করি, আর হলো জাস্টিফাইড যেটাকে আমরা যাচাই করি। যখন নিজেকে নিজে যাচাই করি তখন আমি নিজেকে দুই ভাগ করে ফেলি। মানে আমি একদিক থেকে আমি হচ্ছে যে জাস্টিফায়ার, আর একদিকে আমি হচ্ছে জাস্টিফাইড। আমি একদিকে হচ্ছে আমার জ্ঞানের কর্তা, আর একদিকে আমি জ্ঞানের বিষয়। তাহলে জ্ঞান যাচাই এই সব কিছু হচ্ছে যে মানে এটা হচ্ছে যে একটা ডাইকোটিক, মানে দ্বিপক্ষীয় একটা ব্যাপার। হ্যাঁ, এই তাহলে আমরা যখন কনসিস্টেন্সি দেখব, আমরা যখন জাস্টিফিকেশন দেখব, তখন আরেকটা কিছু দেখতে হবে। এখন যেটা দিয়ে আমরা যাচাই করছি সেটার যাচাইটা কি হবে? এখন যেটা দিয়ে আমরা যাচাই করছি সেটার যদি আগের একটা কিছু থাকে তাহলে প্রশ্নটা জাস্ট শিফটেড হয়ে গেল, এটা আনসার্ড হলো না। হ্যাঁ, ওই যে লোকেরা যেটা করে সেটা হচ্ছে ব্যাগিং দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটাকে সে ব্যাক করে, যেটা সে মানে গড আছে প্রমাণ কি, তখন গডের রিভিল করা বই, সাপোজ কোরআন, বেদ, গীতা, বাইবেল, এগুলো থেকে বললো যে গড বলছে যে আই ডু এক্সিস্ট, তাহলে এটা কি হইলো? এটা একটা প্রমাণ হলো না। হ্যাঁ, এটা একটা ফেলাসি হলো। তেমনি আমি যদি বলি যে এইটাই দিয়ে মাপ সবকিছু হইতে হবে, সেইটা দিয়ে যে মাপ কোনো কিছু হইতে হবে, সেই মাপটা, সেই জিনিসটা, সেটা আমরা কোথায় কিভাবে পেলাম? এই প্রশ্ন যদি করা হয় এবং সেটা যদি প্রায়র কোনো কিছু দেখানো হয় তখন সেটার প্রায়রে কি ছিল, এভাবে আমরা একটা ইনফিনিটিতে পড়ে যাব। তা না করে যদি আমরা কোথাও থামি, যেখানে আমরা থামি না কেন সেখানে আমরা কেন থামলাম, কেন এর আগে নয়। হ্যাঁ, কথা তাবাসসুম বোধহয় আমার সাথে কথা বলছে। জি স্যার। আচ্ছা, তো কথা
আমরা যতটুকু কাউন্ট করতে পারি ততটুকু পর্যন্ত নাম্বার, এটা আমরা দিলাম n। ওকে, ওকে স্যার। আচ্ছা তাহলে n প্লাস 1 কত? n+1 বলো। স্যার স্যার আমরা যতটুকু কাউন্ট করতে পারি তার থেকে এক বেশি। আচ্ছা আমার কথাটা আবার শোনো, খুবই সিম্পল বাট খুবই সিগনিফিকেন্ট একটা কথা। হ্যাঁ, এবং এই ধরনের কথাগুলো আমি বলি যার কারণে আমি ট্রেডিশনাল আমাদের কলিগদের মতো টিচার নই। Suppose the biggest number that you can assume, you can get, you can go up to, that number কে আমরা বললাম n, number n, the biggest number. Okay, ওকে এখন biggest নাম্বারের পরে হবে ইনফিনিটি, কারণ কারণ আমি তো এর পরে মানে n এর পরে যাইতে পারতেছি না, তাই না? জি স্যার। n যে নাম্বারটা, সেই নাম্বারের সাথে যদি আমি 1 যোগ করি, সেটা কি ইনফিনিটি হবে নাকি নিউ n হবে? নিউ n ইনফিনিটি। তুমি তাহলে তোমার আগের কথার সাথে তুমি কন্ট্রাডিক্ট করছো, কারণ তুমি বলতে চাই n এর পরে গেলে ইনফিনিটি। স্যার ইনফিনিটি হবে বোঝা যায় আর কি, মানে যদি আমরা n এর পরে না যাইতে পারি। এই এবার তোমার বিপক্ষে বলবো আমি, জানো? স্যার মানে এক যদি যোগই করে থাকে তাহলে মানে ইনফিনিটি কিভাবে হয়? কারণ এটা নাম্বার হলো। খুব মজা, তাই না? স্যার একটা তো হচ্ছে n এর মধ্যে ইনক্লুডেড, একটা তো n এর মধ্যে ইনক্লুডেড, এই জন্য আরেকটা n আমি যোগ করলাম, অসুবিধা কি? মানে আমার কাছে যত নাম্বার আছে তার সাথে আমি আরেকটা নাম্বার যোগ করতে পারি না? স্যার না স্যার আমরা হচ্ছে এখানে তো অ্যানসার যে কোনো একটা স্বাধীন সংখ্যা হইতে পারে, যে কোনো একটা সংখ্যা। তাহলে তুমি n কে একটা এমন একটা স্ট্যাটাস দিতে হবে যেটার সাথে কিছু যোগ বিয়োগ করা যাবে না, কিন্তু কোন সংখ্যাতে এমন হয় না যে সংখ্যার সাথে কোনো যোগ বিয়োগ করা যায় না। স্যার এখানে হচ্ছে ওই যে 1 থেকে 10 এর মাঝে যদি আমরা ধরি যে এখানে বিগেস্ট নাম্বারটা হচ্ছে এখানে কি এখানে মানে 1 থেকে 10 এর মাঝে কি nটা আসবে? 1 থেকে 10-এর তোমার উদাহরণের সমস্যাটা হচ্ছে তুমি 10-এর উপরে 11 জানো, জানো? তার উদাহরণ হচ্ছে 10টা হচ্ছে লাস্ট ওয়ার্ড, মানে 10 এর পরে আর কিছু নেই। এর মাঝে আমরা দেখো ক্লাসের বাইরে গেলে আলোচনাটা জমে ওঠে, কিন্তু আমাদের সিলেবাসের জন্য অসুবিধা। শুনো, ক্লাস তো সেরকম জন্মট হইতো, ক্লাসের বিষয়ে যদি পড়াশোনা করে আসতে। ইনফিনিটি নিয়ে একটা মানে ইউটিউবে চমৎকার একটা লেকচার আমি অনেকবার শুনেছি, অনেক বড়। তো ওখানের মধ্যে আমাদের এখানের মতো তো আমরা তো যে আমি ক্যামেরা লাগিয়ে বক্তৃতা দেওয়া শুরু করছি ওরকম না, ওরা তো নানাভাবে সেটাকে খুব মানে সুন্দর করে তোলে। তো ওখানে দেখেছে যে গুনতেছে একটা বাচ্চার কাছে, কিন্তু যে 10 পর্যন্ত গুনতে পারে তার কাছে n হচ্ছে 10। সে 1 2 3 4 বহুত কষ্ট করে 10 পর্যন্ত গুনে বলে আর পারছি না, তাহলে মানে তারপরে তার কাছে ইনফিনিটি। হ্যাঁ, আচ্ছা আরো একটু বড় হলে তার কাছে সাপোজ 100 হলো n, তাহলে 101 হচ্ছে তার কাছে ইনফিনিটি। এভাবে করে কিন্তু এক একজনের ইনফিনিটি এক এক জায়গা থেকে শুরু হয়, বুঝছো? ইনফিনিটি নিয়ে আলোচনাটা কিন্তু খুবই মানে মেটাফিজিক্যাল এবং খুবই ইন্টারেস্টিং আর কি। আমি একটু ইনফিনিটি এগুলো নিয়ে আমার কিছু কাজ আছে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনাতে ব্যাক করি। স্যার লেকচারটা নাম কি? ইনফিনিটি নিয়ে যে একটা লেকচার কথা বলছিলেন ইউটিউবে। আচ্ছা, ওটা আমি এক্স্যাক্টলি বের করে তোমাদের দেবো। আচ্ছা ঠিক আছে। তো এখানে কথা হচ্ছে যে তাবাসসুমের প্রশ্নটা হচ্ছে এখানে যে আনসারটা হচ্ছে যে আমরা অন্টোলজিক্যালি বুঝতে পারি যে আমরা নিজের একটা ঝামেলার মধ্যে আছি। আমরা যেটা দিয়ে মাপি সেটার যদি মানে প্রায়র কোনো কিছুকে বের করি, তখন প্রশ্নটা হবে সেই প্রায়রটা কেন। আর যদি প্রায়র বের না করি তাহলে আমাদেরকে কন্ট্রাডিক্ট করতে হবে যে এটা দিয়ে সবকিছু মাপা হবে, কিন্তু এটাকে মাপের ঊর্ধ্বে রাখতে হবে। কেন রাখতে হবে এটার কোনো উত্তর নেই। এটাই, এই যে আমি যে একটা কথা বলি যে কথা বলতে দিতে হবে, চাই প্রশ্ন করার অধিকার, কিন্তু সব প্রশ্নের উত্তর নাই। এবং একটা আলোচনা করে আমি ইউটিউবে দেখাইছি, আমার একটা আলোচনা আছে আমার চ্যানেলে, যুক্তিয়া কি প্রশ্ন আগে না উত্তর আগে, ওখানে আমি দেখাইছি যে আসলে উত্তর আগে। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি আমরা মনে করি যে প্রশ্ন আগে আছে। হ্যাঁ, তো এই ইয়াতে ম্যাথমেটিক্যাল অবজেকশন এই আলোচনার মধ্যে গডেল ইনকমপ্লিটনেস থিওরাম প্রসঙ্গে এখানে জে আর হবে, এটা 1 হয়ে গেছে, আমার লেখার মধ্যে ভুল। জে আর লুকাস নামে একজন
জেআর লুকাস এই যে ব্র্যাকেটে 1961, এটার মানে কি? এটার মানে হচ্ছে জেআর লুকাসের যে বইটা থেকে আমরা আলোচনাটা করতেছি সেই বইটা 1961-এ পাবলিশ হয়েছে। ওকে, এটা হচ্ছে রেফারেন্সের একটা নিয়ম। J.R. Lucas have claimed that this theorem shows that machines are mentally inferior to humans because machines are formal systems. Machine হচ্ছে দুটো formal system limited by incompleteness theorem. Okay. তো বলছে যে লুকাসের মতে যে মানুষের এই ধরনের মানে লিমিটেশন নাই। মানুষ হচ্ছে ইনফর্মাল সিস্টেম, এবং ইনফর্মাল সিস্টেম হওয়ার কারণে ফর্মাল সিস্টেমের যে ইনকমপ্লিটনেস থাকে সেটা মানুষের মধ্যে নাই। এটার জন্য তিনি তিনটা মানে সমস্যার কথা বলেছেন, সেটা আমরা আলোচনা করছি এবং সেগুলোর সমালোচনা এখানে আসবে। গডেল এখানেও বলেছে, Gödel's incompleteness theorem apostrophe 7 হয়েছে applies only to formal systems that are powerful enough to do arithmetic. তাহলে লুকাস ক্লেম করছে যে লুকাসের কথা অনুসারে যে মানে ইনকমপ্লিটনেস থিওরামটা হচ্ছে ফর্মাল সিস্টেমের জন্য প্রযোজ্য। তাহলে তাহলে কম্পিউটার গুলা, লুকাস ধরে নিচ্ছে যে কম্পিউটার গুলো হচ্ছে টিউরিং মেশিন। এখন কম্পিউটার গুলো যদি টিউরিং মেশিন হয়ে থাকে, টিউরিং মেশিন একটা ফর্মাল সিস্টেম, সুতরাং সেটা ইনকমপ্লিটনেস এর ভিতরেই থাকবে। কিন্তু সমালোচনাটা হচ্ছে যে এইটা একটা মানে গুড অ্যাপ্রক্সিমাইজেশন, যেটা কোয়াইট ট্রু না, কারণ টিউরিং মেশিন আর ইনফাইনাইট। মানে টিউরিং মেশিন ইনফাইনাইট মানে কি কি পরিমাণ প্রশ্ন দিলে কি কি ধরনের উত্তর সম্ভাব্য হতে পারে এবং সেই অনুসারে আমরা কিভাবে ঠিক করব এটা কতটুকু ইন্টেলিজেন্ট অন্য, এটা কিন্তু একটা ওপেন এন্ডেড ব্যাপার। আর কম্পিউটার গুলো কিন্তু যে কোনো কম্পিউটার কিন্তু একটা ফাইনাইট সিস্টেম বা লিমিটের মধ্যে কাজ করে। তাহলে এটার কি দাঁড়াইলো যে মানে কম্পিউটার একটা অনেক বড় একটা সিস্টেম যেটা প্রপোজিশনাল লজিক অনুসারে কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে সেটা ইন দ্যাট সেন্স গডেলের ইনকমপ্লিটনেস থিওরামের মধ্যে পড়বে না। সেকেন্ড প্রবলেমটা বলছে যে লুকাস যে কথাটা বলছে এইটা মানে ওই যে লায়ার প্যারাডক্সের মতো, এটা নিজে একটা প্রবলেমের মধ্যে পড়ে। তো এটার কনসিস্টেন্সি কিভাবে প্রমাণিত হবে? লুকাস বলছে যে মানে সাপোজ কনসিডার দ্য সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা দেখো, যে লুকাস cannot consistently assert that this sentence is true. আর এখন this sentence is true, এই ট্রুথনেসটা কি এই সেন্টেন্সটার ভিতরে আছে না কোথায় আছে? আমি যদি বলি this sentence is false, কিভাবে সেগুলো প্রমাণ করা যাবে? এগুলো প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু এক্সট্রা বিষয়কে কাজে লাগাতে হবে, যেগুলো কাজে লাগাতে গেলে আমরা আমাদের অরিজিনাল স্ট্যান্ডার্ডের সাথে কন্ট্রাডিক্ট করি। The sentence cannot be false because if it were false, then Lucas could not consistently assert it, so it could be true. We have thus demonstrated that there is a sentence that Lucas cannot consistently assert while other people can. But that does not make us think less of Lucas. মনে করো আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে আমরা যদি বলি যে একটা অঙ্ক the sum of 10 billion 10 digit numbers, একটা যদি আমরা যদি বিপুল সংখ্যক একটা নাম্বার গণনার মধ্যে দেই, এটা আমাদের লাইফ টাইমের মধ্যে আমরা শেষ করতে পারবো, কিন্তু একটা কম্পিউটার এটা মুহূর্তের মধ্যেই করে দিতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফান্ডামেন্টাল লিমিটেশন আছে ফাংশনাল লেভেলে। হিউম্যানস আর বিহেভিং ইন্টেলিজেন্টলি, কিন্তু এটার পাল্টা কথা হচ্ছে যে
এইসব অঙ্ক না পারা সত্ত্বেও এমনকি অঙ্ক বলতে আমরা যেটা বোঝাই ম্যাথমেটিক্স, এগুলো এখানে ইনভেন্টেড বলছে, আসলে কিন্তু রজার পেনরোজের কথা হচ্ছে যে ম্যাথমেটিক্স ইজ নট ইনভেন্টেড বাট ডিসকভার্ড। তো ইনভেন্টেড বলা এবং ডিসকভার্ড বলার মধ্যে একটা বিরাট ডিফারেন্স থাকে। যাই হোক, ম্যাথমেটিক্স মানুষ ব্যবহার করার, আমরা ইনভেনশন এবং ডিসকভারের মানে কন্ট্রোভার্সিতে না গিয়ে আমরা বলি যে ম্যাথমেটিক্স মানুষ ব্যবহার করার আগেই থেকেই মানুষ কিন্তু রিজনিং ব্যবহার করা শুরু করেছে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের যে লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো ফাংশনালি খুবই অবভিয়াস, কিন্তু এট দ্য সেম টাইম মানুষ একটা প্যারাডক্সিক্যালি কাজ করে মানুষের নলেজটা। হ্যাঁ, মানুষ নিজের কনসিস্টেন্সিটাকে অ্যাসিউম করে, একটু পরে আমরা সেটা পাবো। হ্যাঁ, কারণ আমি যখন লয়ার প্যারাডক্স অনুসারে বলি যে দ্য সেন্টেন্স ইজ ফলস, তাহলে ইট ইজ ট্রু দ্যাট দ্য সেন্টেন্স ইজ ফলস, দেন অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ফলস কিনা। তো এটার যে মানে সেন্টেন্সে যে লেখা যা হয়েছে আর সেন্টেন্সে যা মিন করা হচ্ছে, এই ধরনের দুইটা ভাগাভাগি আমরা করি। এই ধরনের যে সাবজেক্টিভ যে আমাদের যে এপিস্টেমিক স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা মতো যদি কোনো কম্পিউটার কাজও করে, সে আমাদের মতো করলো এবং আমাদের মতো করে আমাদের থেকে শিখে কোনো কিছু যদি করে, আমাদের মূল প্রশ্ন যেটা, সেটা মানে কি হলো যে আমাদের এজেন্ট হিসেবে সে কাজ করলো, আমাদেরকে সে রিপ্রেজেন্ট করলো, কিন্তু সে ওয়ান অফ আস বা মোর দেন আস সেটা তো হতে পারে না। থার্ড পয়েন্টে বলছে যে even if we grant that computers have limitations on what they can prove, there is no evidence that humans are immune from those limitations. And কম্পিউটারের যে লিমিটেশন গুলোর কথা বলি, সেই লিমিটেশন গুলো থেকে আমরা নিজেরা মুক্ত কিনা। কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা কিছু করতে পারি, কম্পিউটার সেগুলো করতে পারে না। এখানে বলছে it is impossible to prove that humans are not subject to Gödel's incompleteness theorem. আর আমরা যা কিছু ঠিক বলে মনে করছি, আমাদের সিস্টেমের মধ্যে, আমাদের যে এপিস্টেমিক স্ট্রাকচারের মধ্যে থেকে আমরা মনে করছি হ্যাঁ ইটস ওকে, আমরা ইনটিউটিভলি মনে করি। কিন্তু কেন আমরা সেই ইনটিউশনটা ফিল করি, ওই যে কেন প্রশ্ন, আমার যে মার্কা ডব্লিউ মার্কা ওয়াই, এই প্রশ্ন যদি আমরা করি, তখন কিন্তু আমরা নিজেরাই বোধ করি যে আমরা নিজেরাই কিন্তু একটা ইনকমপ্লিটনেস এর মধ্যে পড়ে যাই। তো সেই জন্য লুকাসের মতো লোকেরা বলবে যে এসব বাদ দাও, চলো আমরা একটা অ্যাপিল টু ইনটিউশনের দিকে আসি, যে কোনো না কোনো ভাবে আমরা সুপেরিয়র, আমাদের কিছু সুপার কোয়ালিটি আছে, আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ইনসাইট আছে। হ্যাঁ, তো কারণ আমরা 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 লুকাস যেটা বলছে যে উই মাস্ট অ্যাসিউম আওয়ার ওন কনসিস্টেন্সি। হ্যাঁ, তো এখন মনে করো আমি যখন কোনো একটা প্রশ্ন করি, তখন আমার প্রশ্নটা ভুল হইতে পারে, হয়তোবা উত্তর তো সঠিক নাও হইতে পারে, কিন্তু আমি যে আমি আছি, এই আমার যে সেলফ এক্সিস্টেন্স, এটার ব্যাপারে কিন্তু আমার কিন্তু নিশ্চিত হইতে হবে। সেজন্য লুকাস এর মতো লোকেরা বলছে যে তুমি যখন কোনো প্রশ্ন করো, তুমি যখন কোনো জ্ঞান অর্জন করো, তুমি যখন যা কিছু করো, তোমার যে কনসিস্টেন্সি, তোমার যে ভ্যালিডিটি, তোমার যে তুমিত্ব বা আমার যে আমিত্ব, তোমার যে সাবজেক্টিভিটি, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ফার্স্ট। এবং একটা কথা আমি এপিস্টেমোলজির ক্লাসে সবসময় বলি, আমি যদি বলি যে আমি নাই, তাহলে কে বলছে আমি নাই? কেউ যদি বলে আই এম রং, সেটা হতে পারে কোনো একটা বিষয়ে আমি রং। আমি যদি বলি যে আমি আছি কিনা সেই ব্যাপারে আমি নিশ্চিত নই, তাহলে নিশ্চিত হচ্ছে নাকি, সন্দেহটা কে করছে? আমরা ওই যে কার্টেসিয়ান যে স্কেপটিক্যাল মেথডে যদি যাই, তাহলে আমাদের এটা একটা অ্যাপ্রায়রি বিষয় যে আমরা এক্সিস্ট করি এবং আমাদের একটা এপিস্টেমিক স্কেল আছে, এবং আমাদের এপিস্টেমিক স্কেলে আমরা জ্ঞান অর্জন করি এবং সেটাকে আমরা ওই স্কেল হিসেবে সঠিক হিসেবে ধরে নিই। সেটা যদি হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাথমেটিক্যাল অবজেকশনটা প্রাইমারিলি হচ্ছে কম্পিউটার ব্যাপারে, যে কম্পিউটার ফর্মাল সিস্টেম হওয়ার কারণে তারা ইনকমপ্লিটনেস এর মধ্যে পড়ে। কিন্তু কিছু প্রবলেমের কথা বলা হচ্ছে যে এই ধরনের ইনকমপ্লিটনেস ইভেন আমাদের মানুষের মধ্যেও
আছে। তাহলে এই পক্ষে বিপক্ষে আলোচনা থেকে স্ট্রং এ এর ব্যাপারে আমরা কি ইয়েতে পেলাম যে ম্যাথমেটিক্যাল অবজেকশন এগেইনস্ট স্ট্রং এআই। কিন্তু from a functionalist, behaviorist or materialistic point of view আমরা বলতে পারি যে আমরা নিজেরাই যেরকম মানুষই যদি হয় একটা মানে টিউরিং মেশিন এবং মানুষ যদি সেটা পার হয়ে যেতে পারে তাহলে যে কোনো কম্পিউটার টিউরিং মেশিন পার হতে পারবে, সেটা শুধু সময়ের ব্যাপার। ওকে, তাহলে প্রশ্নগুলো যত কঠিন করা হবে কম্পিউটার ক্যাপাসিটি তত যদি বাড়ানো হয় তাহলে কম্পিউটার অবশ্যই সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। তাহলে এট দ্য এন্ড অফ দিস ব্রিফ ডিসকাশন আমরা কি স্ট্রং এর পক্ষে থাকলাম না বিপক্ষে থাকলাম? ফ্রম লুকাস's পয়েন্ট অফ ভিউ আমরা স্ট্রং এর বিপক্ষে থাকলাম, বাট ফ্রম দ্য ক্রিটিসিজম অফ জি.আর. লুকাস ফ্রম মেটালিস্টিক পয়েন্ট অফ ভিউ আমরা আসলে স্ট্রং এর পক্ষে থাকলাম, কারণ কম্পিউটারের যে লিমিটেশন গুলো আছে একই ধরনের লিমিটেশন মানুষেরও রয়ে গেছে। এটা আর স্ট্রং এর পক্ষের লোকেরা বলবে যে না, আমাদের সামহাউ অর আদার আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ইনসাইট আছে, আমাদের কিছু অ্যাবস্ট্রাকশন আছে, আমাদের কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে যেটা আর্টিফিশিয়াল সিস্টেম গুলো অর্জন করতে পারবে না, যার কারণে তারা কখনো স্ট্রং সেন্স ইন্টেলিজেন্স হতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা আমাদেরকে যদি বলা হয় যে ঠিক আছে শো আস, গিভ এ রিপ্রেজেন্টেশন অফ ইউর এক্সট্রাঅর্ডিনারিনেস, কিন্তু আমাদের এই সিগনিফিক্যান্ট এক্সট্রাঅর্ডিনারি এই বিষয়টাকে যখন আমরা রিপ্রেজেন্টেশন আনি তখন সেটা কোনো না কোনো বিহেভিয়ার, কোনো না কোনো রিপ্রেজেন্টেশন which is mimicable, which can be created and multiplied even. So এই যে আমরা তখন শেষ পর্যন্ত আমরা অ্যাপিল করি ইনটিউশনের ক্ষেত্রে। ইনটিউশনের প্রবলেমটা হচ্ছে when you appeal to intuition you got a very difficult position because intuition is not representable. তুমি ইনটিউটিভলি একটা জিনিসকে জানছো, সেটা তোমার কাছে ইন্ট্রোস্পেক্টিভলি যতটা পরিষ্কার, এই জিনিসটা অন্যদের কাছে রিপ্রেজেন্ট করা তোমার জন্য ততটাই ডিফিকাল্ট। এবং যখন তুমি রিপ্রেজেন্ট করো তখন একটা বিহেভিয়ারাল প্যাটার্নে করো, এই বিহেভিয়ারাল প্যাটার্নটা কিন্তু অন্যরা কেউ অর্জন করতে পারে। একটা কম্পিউটারও বলতে পারে, একটা জম্বি বলতে পারে হ্যাঁ আমার খুব ভালো লাগছে, আই ডু ফিল কোয়ালিয়া, হ্যাঁ আমি ভালোবাসতেছি, আমি ঘৃণা করতেছি, এগুলো বলতে পারে। এখন তুমি কি কেটে বুক ফেরে কোথায় মাথার মধ্যে কোথায় দেখবা যে ওর মধ্যে রিয়েলাইজেশন হয় না এখন তোমার মধ্যে হয়েছে? আলটিমেটলি ইউ কাম ব্যাক অ্যান্ড ফল ডাউন ইন ইউর বিলিফ সিস্টেম। তো এই আলোচনাটা একটু জটিল, আমি যথাসম্ভব সহজ করে বলার চেষ্টা করলাম। স্যার এখানে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন কাজ করছে। হ্যাঁ, এই আলোচনা শেষ মানে আমার পক্ষ থেকে আমার মানে প্রেজেন্টেশনটা শেষ হয়েছে। এখন তোমাদের পক্ষ থেকে রেস্ট 10 মিনিটস কোয়েশ্চেনস এন্ড ডিসকাশন। স্যার আমার প্রশ্নটা স্যার খুব সাধারণ। আমি গডেল এবং আর লুকাসের পক্ষে একটা মানে যুক্তি দিতে যাচ্ছি আর কি। মানে গডেলস এর ইনকমপ্লিটনেস থিওরেম বলতেছে যে কোন একটা থিওরি কনসিস্টেন্ট হতে গেলে একটা ইনকনসিস্টেন্সি দরকার। তাহলে মানুষ এবং মেশিন, কম্পিউটার স্যার যে সকল মানে হিসাবগুলো করে বা যে সকল ক্যালকুলেশন গুলো করে বা যে সকল ফলাফলগুলো দেয় সেগুলো একটা এক্সিওমের উপর ভিত্তি করে যেটা তাকে দিয়ে দেওয়া হয়। কিন্তু কম্পিউটার সেই এক্সিওম গুলোর ইনকনসিস্টেন্সি বা কনসিস্টেন্সি পরীক্ষা করতে কখনোই পারে না, যেটা মানুষ পারে। আমার মনে হয় আর লুকাস এখানে মানে মানুষ এবং মেশিনের মধ্যে একটা ডিফারেন্সটা বুঝাইছেন। আমি কি ঠিক বলছি স্যার? আমি জানি না ঠিক বলছি কিনা। কিছুটা কাছাকাছি, যেমন মানে কথার কথা আমরা যদি মানে আমার কথা হচ্ছে যে মানুষ তার থিওরির কনসিস্টেন্সি মানে পরীক্ষা করতে পারে, কিন্তু মেশিন সেটা পারে না। হ্যাঁ, কিন্তু কনসিস্টেন্সি টেস্ট এসে কিসের ভিত্তিতে করে? এই যে স্যার আপনি একটা কথা বললেন, ইনটুইশন অনেক বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, ইনটুইশন। এখন ইনটুইশনের তুমি যখন অ্যাপিল টু ইনটুইশনের দিকে যাইবা, তো এখন যদি তোমাকে একটা কম্পিউটার জিজ্ঞেস করে শো মি ইউর ইনটুইশন, স্যার স্বাভাবিক ব্যাপার স্যার, কম্পিউটার সেটাই বলবে যেটা তার এক্সিওম হিসেবে তাকে দেওয়া হয়েছে। এই যে আমি তোমরা এখানে দেখতে পাচ্ছি।
আমরা ক্যান নট ডিভাইড বাই 0 যখন এটা বলি সে বলে যে কেন, এখন সে যে পারছে না, এই না পারাটা কি তাকে আমরা শিখাইছি নাকি সে নিজের থেকে বলছে? এই যে আমি তোমাদের যেটা দেখালাম, স্যার এটা তো আমরাই শিখাইছি। না না, এটা তো সে নিজে শিখে নাই স্যার, কখনো নিজে শিখে নাই তাকে তাহলে একটা ফর্মাল সিস্টেম, সে যত হোক ফাংশনালি, সে যতই ক্যাপাবল হোক, একটা ফর্মাল সিস্টেম সে কিভাবে নলেজেবল হবে? কারণ কারণ তো সে অ্যাক্সিওম এর ভিত্তিতে চলে, অ্যাক্সিওম গুলো গিভেন। এক্স্যাক্টলি স্যার, এখানে হচ্ছে পয়েন্টটা স্যার, এখানে কিন্তু একটা স্যার ইন্টেলিজেন্স একটা বিশাল বড় ডিফারেন্সটা চলে আসে মানুষ এবং মেশিনের মধ্যে। এখানে ইন্টেলিজেন্স কথাটা কিন্তু মিসলিডিং। আমরা স্যার আমি এখানে একটু ছোট জিনিস একটা অ্যাড করতে চাচ্ছি স্যার। একটু অবশ্য করে আমার কথা শেষ করি। সেটা হচ্ছে যে আমরা আসলে ইন্টেলিজেন্স বলছি বারবার করে, কম্পিউটার সায়েন্সে এটাকে ইন্টেলিজেন্স বলে, সেজন্য জি স্যার, যেভাবে বলে সেভাবে কথা বলাটাকে আমি প্রেফার করি। হ্যাঁ, সেই হিসাবে আমি সেটা করছি। এটা আসলে ইন্টেলিজেন্স না বলে নলেজ বলা উচিত। এবং আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত তোমাদের এথিক্স এর, যেমন অ্যাপ্লাইড এথিক্স থাকে, নর্মেটিভ এথিক্স এর, এটাও কিন্তু মানে আমাদের যে এপিস্টেমোলজির যে কনসেপচুয়াল অ্যানালিটিক আলোচনা, সেটার একটা অ্যাপ্লাইড আলোচনা হচ্ছে যে এটা। এবং তবে আমি তোমাদেরকে শুরুর দিকে ক্লাসে বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই আলোচনাটা যখন আমরা ফিলোসফিক্যালি করব, তখন সেখানে কিন্তু মেটাফিজিক্স ইনক্লুডেড, সেখানে কিন্তু লজিক, মানে লজিক তো এখানে একেবারে প্রতিটা মুহূর্তে ব্যবহৃত হয়। কম্পিউটেশনাল লজিক, ফাজি লজিক, আরো মানে লজিকের এমন কোনো ইয়ে নাই যেটা এখানে ব্যবহৃত হয় না, হেলস ওয়ান একটা বাদে, সেটা আমি বলছি। আর হচ্ছে এথিক্স, এথিক্স তো এখানে সিরিয়াসলি কনসার্ন। আমরা এথিক্স এবং রিস্ক নিয়ে একটা আলোচনা করব, তো আলোচনাগুলো খুব লাইভলি হবে। আমি যখন প্রতি বছর ক্লাসে আলোচনা করি তখন ওই অংশটা সবচেয়ে জমজমাট হয়ে ওঠে আর কি। হ্যাঁ, যাই হোক, তোমাদের সাথে অনলাইনে করতে জমজমাট হবে জানি না। আর লজিকের একটা জিনিস এই কম্পিউটার সায়েন্সে ব্যবহৃত হয় না, সেটা আমাদের এই সাথে মোর ফিলোসফিক্যালি কানেক্টেড, হচ্ছে ইনফর্মাল লজিক। ওকে, ইনফর্মাল লজিক মানে যেটা কোনো নরমাল ফরম্যাটে তুমি বুঝতে পারবে না। ইনফর্মাল লজিক তো স্যার আমাদের হিউম্যান রিজনিং এর ক্ষেত্রে আর কি, হিউম্যান রিজনিং এর ক্ষেত্রে প্রযোজ্য। মনে করো তুমি পার্ট হোলের রিলেশন, এখন তুমি মানে মানে তোমার স্ট্রাকচার দিয়ে তুমি বলতে পারবে না যে হ্যাঁ এটা হইছে বা হয়। জি স্যার, এক্স্যাক্টলি। ইনফর্মাল, তাহলে এটা কি দিয়ে বুঝতে পারবে? সেটা তোমার রেশনাল রিজনিং ক্যাপাসিটি দিয়ে বুঝতে পারবে। এবং এই রেশনাল রিজনিং ক্যাপাসিটিটা ভেরি মাচ হিউম্যানয়েড। হ্যাঁ, দেখেন প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন আমাদের সুপিরিয়রিটির কথা বলি, এক্সিলেন্সের কথা বলি, সুপিরিয়রিটি এক্সিলেন্সটা আমরা ফিল করি, এফডব্লিউএল ফিল করি, কিন্তু ফিলিংটা যখন আমরা প্রকাশ করতে যাই তখন তো সেটা একটা বিহেভিয়ারাল প্যাটার্নে, একটা ক্যাপাসিটি দিয়ে আমরা প্রকাশ করি। এটা আমি কথা বলছি, তাই না? আমার মতো যদি একটা কম্পিউটার কথা বলতে পারে, সে আমার মতো হতে পারবে না কেন? তুমি বলতে পারো যে না, ওর কথাগুলো মিনিংফুল হয়নি। তা আমরা কি সবসময় মিনিংফুল কথা বলি? ইভেন আমার কথাটা যদি মিনিংফুল হয়েও থাকে, কেউ যদি মিনিংটা ক্যাচ করতে না পারে, সেটা কি আমার দোষ? আবার অন দ্য কন্ট্রারি, আমি মিনিংফুলি বলছি যে 2 + 2 = 5, কেউ বুঝতেছে না, তার মানে হচ্ছে যে বাকিরা বুঝতেছে না, দো আই এম রাইট। এটা কি মেনে নেওয়া যাবে? উই গট সাম quote unquote philosophical problems, metaphysical problems, deep rooted epistemological problems. We got some very much fundamental, ethical problem. যে প্রবলেম গুলো আর্টিফিশিয়াল সিস্টেম কখনো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রং এআই হাইপোথেসিস যে কখনো এটা পারবে না। কেউ জানি কিছুটা বলতে চেয়েছিল, আই এম সরি যে তোমাকে আমি ইন্টারাপ্ট করেছি। হ্যাভ ইউ ফরগটেন দিস? না স্যার, আসলে আমি স্যার যে মাহফুজের কথার সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম, অনেকটা নিয়ে আসছে। তুমি কি স্যার আমরা, জি স্যার। আরে কতদিন পরে। স্যার আমরা যে স্যার কম্পিউটার এবং মানুষের মধ্যে যে লিমিটেশনটা খুঁজি স্যার, তাহলে স্যার আমরা যে কোশ্চেনটা করি, কোশ্চেনটাই তো রং। যে স্যার কম্পিউটারে যে সীমাবদ্ধতাগুলো আছে, এগুলো মানুষের আছে কি না? আচ্ছা, কারণ তুমি আগের ক্লাস বোধহয় ছিলে না অথবা খেয়াল করো না, আমি একটু বলি। আমরা যখন কোন একটা প্রশ্ন করি, তখন প্রশ্ন করার সময় যেমন কম্পিউটার কি মানুষের মতো পারবে, ক্যান মেশিন থিঙ্ক, তখন কম্পিউটারকে মেশিন হিসেবে আইডেন্টিফাই করে আমি যদি প্রথমেই মনে করি যে আমি ম্যান এন্ড দ্যাট ওয়ান ইজ মেশিন, তাহলে তো আমার প্রশ্নটা একটা রিডান্ডেন্সি কোয়েশ্চেন, কারণ প্রথমেই তো তাকে আমি আউট করে দিচ্ছি। আমি যখন আমেরাটি বলি তখন দেখে দুটাকে আমি প্রথমে বাদ করে দিছি,
আমি যখন লাল বলি তখন তো এটা নীল হওয়াটা আমি প্রথমেই বাদ করে দিছি। তাহলে আমি কেন ফার্দার জিজ্ঞেস করছি যে লালের মধ্যে কি নীল আছে? এই ধরনের মিনিংলেস কোয়েশ্চেনের মতো যে মেশিন কি মানুষের মতো হবে। কিন্তু আমরা যখন প্রশ্নগুলো করি তখন আমরা যখন কম্পিউটার বলি, মেশিন বলি, ম্যান বলি, তখন আমরা এগুলোকে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই যে মেশিন বলে যেটা বলা হচ্ছে সেটা কি আসলেই মেশিন, নাকি সেটা একটা মানুষের মতো বর্তমান না হলে ভবিষ্যৎ হতে পারবে কিনা। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা যখন প্রশ্নগুলো বলি, প্রশ্নগুলোতে আমরা যে টার্মগুলো ইউজ করি সেই প্রশ্নের টার্মগুলোকে আমরা অ্যাডক বেসিসে ইউজ করি, মানে এগুলোকে আমরা অ্যাবসলিউট ধরে নিই না। প্রশ্নের মধ্যে ইউজ করা টার্মগুলোকে যদি আমরা অ্যাবসলিউট অর্থে ধরে নিই তাহলে তো প্রশ্নটা কিছু কিছু প্রশ্ন তো মিনিংলেস। আর প্রশ্নের মধ্যে যে টার্মগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোর সাথে যদি কোনো মিনিং আমরা অ্যাটাচ না করি, অ্যাডক বেসিসেও প্রাইমারিলি, হ্যাঁ, অ্যাপারেন্টলি কোনো মিনিং যদি আমরা অ্যাটাচ না করি তাহলে তো সেগুলো টার্মই হবে না, শব্দ হবে না, এগুলো মিনিংলেস জার্গন হবে। বুঝতে পারছি স্যার। আর এনি কোয়েশ্চেন? স্যার ফিউচার কম্পিউটারের কথা যদি বলি, স্যার ফিউচার কম্পিউটার তো স্যার মানুষের উপরেই ডিপেন্ড করবে, মানে মানুষের বুদ্ধিমত্তাটা যত বাড়বে, যত গ্রো হবে, তো ফিউচার কম্পিউটার তত বেশি পাওয়ার হবে। মানে তার মানে তুমি কম্পিউটার বিদ্বেষী? অ্যাকচুয়ালি বিদ্বেষী না স্যার, কম্পিউটারটা আমরা আমাদের মেধাকে কাজে লাগিয়ে স্যার আমরা তো তুমি কেন মনে হচ্ছে আমি ফর দ্য সেক অফ ক্লারিফিকেশন তোমার বিপক্ষে বলছি, যেটা আমি সবসময় করি। স্টুডেন্টরা যেটা বলে তার উল্টোটা বলি আলোচনাটা জমে ওঠার জন্য। আর সময় স্টুডেন্টদেরকে সেগুলো আবার এগুলো পাজল। স্যার ইন এথিক্যাল এন্ড সোশ্যাল কনটেক্সটে কিন্তু স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ডেঞ্জারাস স্যার হবে ভবিষ্যতে, আমি মনে করি। সেটা যখন আমরা আলোচনা করব তখন তোমার সাপ্লিমেন্টারি শুনবো। যেটা ফজলে কাব্বি যেটা বলছিলে সেটা হচ্ছে যে ভবিষ্যৎ মানে বর্তমানের কম্পিউটার গুলো যা কিছু পারে মানুষের বানানো কম্পিউটার দিয়ে এই কাজগুলো করা সম্ভব হবে এই সময় একসময় মানুষ এগুলো বিশ্বাস করে না, হারামও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করেনি, কিন্তু বর্তমানে সেটা হয়েছে। তাহলে ওয়াই নট ইউ অ্যাকসেপ্ট দ্যাট যে কাজগুলোকে তুমি মানুষের কাজ বলছো এগুলো পারলে তুমি টিউরিং টেস্ট পার হইতে মনে করছো, কেন ভবিষ্যতে পারবে না? কোনো অতীত থেকে আমরা যদি একটা বিশেষ বর্তমানে আসতে পারি তাহলে বিশেষ বর্তমান থেকে আমরা বিশেষ একটা ভবিষ্যতে যেতে পারি, কারণ এটা তো এক্সপোনেনশিয়ালি বাড়ছে, মানে 2 গুণ 2 4, 4 গুণ 4 16, 16 গুণ 16 কত এভাবে করে বাড়ছে। তাহলে এইটার যে গ্রাফটা উপর দিকে উঠছে এটা তোমার ওই লেভেলটাকে কেন ছুঁতে পারবে না? যুক্তি তো তাই বলে যে ছুঁতে পারবে। ওকে স্যার। আচ্ছা, তো আমার মেয়েদের মধ্যে যাদের নাম আমি জিজ্ঞেস করেছি কথা বলার জন্য, তোমরা যারা রেসপন্স করবে তাদের মধ্যে কেউ কি আছো উপস্থিত? জি স্যার। জি স্যার বললে কে? তামরিন। তো কেন তুমি তখন কি রাগ করছিলা নাকি ব্রেকে ছিলে? রেসপন্স করেছি স্যার, কিন্তু আমার নেট প্রবলেম হচ্ছিল তো একটু লেট হয়ে গেছে। সরি। হ্যাঁ, তো তুমি তো বুঝতেই পারছো যে আমি আসলে এটা মাইন্ড করেছি যে আমি তোমাদের জিজ্ঞেস করছি তোমরা রেসপন্স করছো না। না স্যার, আমি তখন রেসপন্স করেছি, বাট যদি তোমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে সেটা তো কিছু করার নাই। আর যদি শাই ফিলিংস এর কারণে হয়ে থাকে আমি তো তোমাদের এই শাই ফিলিংসটাকে মানে অ্যালাউ করি না। আমি মনে করি যে ইউ শুড বি কম্পিটেন্ট এনাফ। হ্যাঁ, ওকে স্যার, আপনার সাথে কথা বলতে পারা মানে অনেক মজার বিষয় নিয়ে আলোচনা করা। তো স্যার তাহলে ইন দা নেক্সট ক্লাস ডে আফটার টুমরো তামিনের সাথেই আলোচনা দিয়ে আমাদের মানে প্রশ্ন উত্তর শুরু হবে। হ্যাঁ, হোপফুলি। জি স্যার, ইনশাআল্লাহ। আর তোমাদের সাথে একটা ক্লাস বাড়িয়ে নেওয়ার ব্যাপারে আমি শুরুর দিকে যেটা বলেছিলাম, বৃহস্পতিবার একটা ক্লাস আমরা বাড়িয়ে নিতে পারি কিনা সেটা তোমরা আলোচনা করে আমাকে জানাবে। তোমরা চেষ্টা করবে এটাকে অ্যাকসেপ্ট করার জন্য, তোমাদের জন্য ভালো হবে। আর আগামী পরশুদিন 10টা থেকে আবার তোমাদের একই লিঙ্কে আমরা পরবর্তী আলোচনা করব। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হবে যে নেক্সট যে আর্গুমেন্টটা, দ্য আর্গুমেন্ট ফ্রম ইনফর্মালিটি অফ বিহেভিয়ার, সেটা আমরা আলোচনা করব। আর যদি আমরা সম্ভব হয় এটা পরবর্তী একটা ইয়ে আছে, ক্যান মেশিনস রিয়েলি থিংক, খুব ছোট আলোচনা, সেটা আমরা একটা আলোচনা করব যতটুকু আমরা আলোচনা করতে পারি। আর কন্টেন্টটা যেহেতু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি স্যার, আমি তোমাদের কাছ থেকে আশা করব, এই আশা করাটা আমার জন্য অতিরিক্ত আশা করা। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে এই আশা করতে পারেন। হ্যাঁ, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, লেখা থাকার মতো এখানেও একটা অলিখিত ভাবে একটা নিয়ম হলো পড়া জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না। তো স্কুলের বাচ্চারাও ক্লাসের জন্য পড়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা ক্লাসের জন্য পড়ে না। স্যার আমাদের তো সব সিস্টেমে উল্টা স্যার, আমাদের বিশ্ববিদ্যালয় আর ইয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি মানে 4 বছরে এই কাননকে যদি বলতে দেই তাহলে আমার রেকর্ডিংটা অফ করে দিতে হবে, নাহলে আমার চাকরি নিয়ে টানাটানি করবে যে আমি পোলাপাইনকে এগুলো বলার অ্যালাউ করছি। না স্যার, শুধু আমাদের ডিপার্টমেন্ট না স্যার, আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার, আসলে আমরা কি শিখতেছি? আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে আমরা পড়াশোনা করছি, মেধার চর্চা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা এসে থেমে গেছে স্যার, সত্যি কথা বলতে যেটা। একদম একদম থেমে গেছে, একদম থেমে গেছে। তো ইয়াতে আমি তো, তোমরা তো পাশ করে যাবে হয়তো, বা তোমরা স্টুডেন্ট থাকতে পারবো কিনা ইচ্ছাটা আছে। যে আমি সেদিন ইয়ার সাথে কথা বলছিলাম, আমাদের মুক্তা তালুকদারের সাথে, তোমাদের সিনিয়র বোধহয় না? জি স্যার। তো শিক্ষা সংস্কার আন্দোলন এই নামে প্রেফারেবলি একটা ব্যাপক ভিত্তিক মানে সোশ্যাল রিফরমেশন মুভমেন্ট আমাদের গড়ে তুলতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মানে আমাদের এডুকেশন সিস্টেমকে বাঁচাইতে হবে, এবং এটার জন্য নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস, নন সেক্টারিয়ান, কিন্তু অল আউট একটা মুভমেন্ট করতে হবে। এবং আই উইশ টু মানে ইনিশিয়েটিভ, এবং হোপফুলি তোমরা এগুলোর সাথে থাকবা। যদিও তোমরা সাফারার, তোমাদের পরবর্তী বাবার মায়ের নাতির মেয়ে। এনিওয়ে স্যার